let's go down the street. In China, they have, ports run by the government and mega cities, and they're doing exceptionally well. Look at their growth rate. Yes, it's true. চীন বিশ্বের সবচেয়ে অদ্ভুত নির্মাণ প্রকল্পগুলোর উপর কাজ করছে। It even breaks some world records. But what lies behind this monumental project? Is everything as seamless as it appears? একটি পর্বতের মধ্য দিয়ে বিস্ফোরণ করে বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করা থেকে শুরু করে একটি কৃত্রিম দ্বীপের ওপর বিমানবন্দর নির্মাণ এবং গভীর সমুদ্রে পরিচালিত একটি ল্যাবরেটরি পর্যন্ত এই সব মেগা প্রজেক্ট দেখায় যে চীন মানব অগ্রগতির অগ্রভাগে রয়েছে। Structurally impressive engineering projects in the world. চলুন আমার সঙ্গে কিছু সবচেয়ে সাহসী মেগা প্রজেক্টের মধ্য দিয়ে যাই যা চীনা সরকার তহবিল দিচ্ছে। শুরু করি বিশ্বের সবচেয়ে উঁচু সেতু দিয়ে, হুয়াচাং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। হুয়াচাং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ তার নিচের উপত্যকার থেকে 2051 ফুট উঁচুতে অবস্থান করছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু করে তোলে। কল্পনা করুন আপনি এমন একটি সেতুর ওপর দাঁড়িয়ে আছেন যা মাটির থেকে এত উঁচু যে এক এবং অর্ধ এম্পায়ার স্টেট বিল্ডিং একের ওপর একে রাখলেও আপনাকে ছোঁয়াতে পারবে না। প্রকৌশলীদের এই সেতু তৈরি করতে ঠিক এত উঁচুতে কাজ করতে হয়েছে, কিন্তু কেবল উচ্চতাই নয়, এই স্থাপত্য বিস্ময়ের দৈর্ঘ্য অসাধারণ। 4660 ফুট বিস্তৃত এটি সর্বকালের দীর্ঘতম পর্বতমালা সেতু। এই সবই চমকপ্রদ, কিন্তু আরও বিস্ময়কর হলো কিভাবে তারা এটি তৈরি করতে সক্ষম হয়েছিল। চীনা প্রকৌশলীদের রেকর্ড ভাঙা এই সেতু তৈরি করতে কিছু অসাধারণ নির্মাণ পদ্ধতি বের করতে হয়েছিল। উদাহরণস্বরূপ, সেতুটি এত দীর্ঘ এবং এত উঁচু যে কোনো ক্রেন কখনো পৌঁছাতে পারত না। তাই প্রথমে সেতুর অংশ আনা অসম্ভব মনে হয়েছিল, কিন্তু বিশেষজ্ঞরা একটি অনন্য উপায় খুঁজে পেলেন। সাধারণ ক্রেনের পরিবর্তে তারা তারের উপর ঝুলানো বিশেষ ক্রেন ব্যবহার করেছিল। এই ছোট কিন্তু শক্তিশালী যান্ত্রিক যোদ্ধারা সেতুর অংশগুলো ঠিক যেখানে লাগানো দরকার তা নিয়ে আসতে সক্ষম হয়েছিল, যা পাহাড়ি অঞ্চলের চ্যালেঞ্জের জন্য পুরোপুরি উপযুক্ত ছিল। তবুও এটি সহজ কাজ ছিল না। শ্রমিকদের মিলিমিটার পর্যন্ত চূড়ান্ত সঠিকতা অর্জন করতে হয়েছিল যাতে সেতুটি নিরাপদ ও দৃঢ় থাকে। সেই সাথে হাজার হাজার ফুট উঁচুতে শক্তিশালী হাওয়ায় কাজ করতে হয়েছে। এই নিখুঁত সঠিকতা অর্জনের জন্য তারা বিভিন্ন সরঞ্জামের ওপর নির্ভর করেছে, যার মধ্যে রয়েছে ড্রোন, ডিজিটাল টুইন মডেল, এমনকি স্যাটেলাইট ডেটা। যানবাহনের রাস্তার পাশাপাশি তারা পায়চারির জন্য পথ তৈরি করেছে, ফলে পরিকল্পিত সেতুর আকার আরও বড় হয়েছে। মোটামুটি প্রকল্পটির খরচ হয়েছে $295 মিলিয়ন। এবং এর সুবিধা কি হয়েছে? উপত্যকার পার হওয়া আগের সময় ছিল 2 ঘন্টা, কিন্তু এই সেতুর জন্য সেই যাত্রা এখন 2 মিনিটেরও কম, অর্থাৎ 118 মিনিটের যাত্রার সময় বাঁচানো হয়েছে। এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। মানুষ দ্রুত তাদের কাজের জায়গায় পৌঁছাচ্ছেন এবং উপত্যকার মধ্য দিয়ে পণ্য পরিবহন দ্রুত হচ্ছে। কিন্তু এটি কেবল পরিবহন সম্পর্কিত নয়। বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হওয়ায় এটি একটি পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে। সেতুর নকশার মধ্যে রয়েছে কাচের পর্যবেক্ষণ পথ, বানজি জাম্পিং প্ল্যাটফর্ম, প্যারাগ্লাইডিং ভেন্যু এবং উপত্যকার প্যানোরামিক ভিউ সহ একটি ক্যাফে। এখন যেখানে হুয়াচাং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ চীনের পাহাড়ের উচ্চতায় প্রাধান্য বিস্তার করছে, চীনের আরও একটি মেগা প্রজেক্ট হচ্ছে গভীর পানির নিচে ডিপ সি কোল্ড শিপ রিসার্চ ফ্যাসিলিটি। ডিপ সি কোল্ড শিপ রিসার্চ ফ্যাসিলিটি চীনের সাম্প্রতিক ইতিহাসের সমুদ্র গবেষণায় সবচেয়ে বড় উদ্ভাবন। চীনা প্রকৌশলীরা একটি গবেষণা সুবিধা তৈরি করছেন যা সমুদ্রপৃষ্ঠের থেকে 6500 ফুট বা তারও বেশি নিচে কার্যকর হবে, যা ইতিহাসের সবচেয়ে গভীর স্কুবা ডাইভের দ্বিগুণের বেশি। এমন গভীরতায় শুধুমাত্র চাপের কারণে কোনো মানুষ বেঁচে থাকতে পারত না, কিন্তু এই 600 টন ওজনের সাবমেরিন ধরনের গবেষণা ল্যাবে গবেষকরা সম্পূর্ণ নিরাপদ থাকবেন। তাহলে এটি কত বড় হবে? এটি 6 জন গবেষককে থাকার জায়গায় এবং গবেষণা ল্যাবরেটরি এলাকা, পাশাপাশি নেভিগেশন ও কন্ট্রোল হাব সহ মানিয়ে নেবে। ল্যাবে মানুষ চালিত এবং স্বয়ংক্রিয় নেভিগেশন উভয়ই থাকবে। এছাড়াও এটি সমস্ত সরঞ্জাম ও উন্নত সেন্সর দিয়ে সজ্জিত থাকবে, যা পরীক্ষাগুলো পরিচালনা এবং ডেটা ও নমুনা সংগ্রহে প্রয়োজন। এছাড়াও এটি 30 দিন পর্যন্ত পানির নিচে থাকতে সক্ষম হবে দীর্ঘমেয়াদী গবেষণা কার্যক্রমের জন্য। চীন এটিকে নিখুঁত গভীর সমুদ্র অনুসন্ধান যন্ত্র বানাতে চাইছে, কিন্তু এই ল্যাব একা নয়। প্রকৃতপক্ষে এটি একটি সম্পূর্ণ প্রকল্পের 1/3 মাত্র। ডিপ সি কোল্ড শিপ রিসার্চ প্রজেক্টের কাজ করতে একটি গবেষণাগারই যথেষ্ট নয়। চীন একটি প্রকৃত সিমুলেশন সাবসিস্টেমও স্থাপন করছে স্থলে। এই সাবসিস্টেমে ল্যাবরেটরি থেকে আসা ডাটা ব্যবহার করে গভীর সমুদ্রের পরিবেশগত শর্তগুলি অনুকরণ এবং পুনর্নির্মাণ করা হবে।
যাতে হাইপোথেসিস পরীক্ষা করা যায় এবং গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ নেওয়া যায়। ল্যাবরেটরির জন্য একটি তৃতীয় অংশ হবে মাদারশিপ আকারে, যা ল্যাবকে সমুদ্র পৃষ্ঠে সঙ্গ দেবে। এই জাহাজ ল্যাবের সঙ্গী হিসেবে কাজ করবে, এর গবেষণা ক্ষমতা বাড়াবে, অপারেশনাল সমর্থন প্রদান করবে এবং নিশ্চিত করবে যে ল্যাবের সবকিছু ঠিকঠাক আছে। এখন এটি বোঝা গুরুত্বপূর্ণ যে এই পুরো প্রকল্প কেবল গভীর সমুদ্র অধ্যয়নের জন্য নয়, বরং ল্যাব এবং সিমুলেশন সাবসিস্টেম উভয়ই বিশেষভাবে কোল্ড শিপ অধ্যয়নের জন্য তৈরি। কোল্ড শিপ কি? কোল্ড শিপ হল সমুদ্রের তলদেশের ভেন্ট, যেখানে মিথেন, হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোকার্বনের মতো গ্যাস নির্গত হয়। এই ব্রাইন পুল সদৃশ এলাকা একটি অনন্য ইকোসিস্টেম তৈরি করে, যেখানে প্রাণী এবং সামুদ্রিক জীবগণ এই গ্যাস এবং এর সৃষ্টি করা পরিবেশের উপর নির্ভর করে বেঁচে থাকে। এগুলো নিজস্ব ছোট এলিয়েন গ্রহের মতো অদ্ভুত কিন্তু চিত্তাকর্ষক জীববিজ্ঞান সহ, এবং এই বায়োমটি অনেক কারণে গুরুত্বপূর্ণ। এই ছোট জগৎগুলো আমাদেরকে পৃথিবীর কার্বন চক্র, চরম পরিবেশে জীবনের উৎপত্তি সম্পর্কে আরও জানতে সাহায্য করতে পারে, এবং এটি এমনও হতে পারে যেখানে মানুষের সৃষ্টিগত নিরাময়ে বড় কোনো প্রগতি আনতে পারে। এগুলো সমগ্র সমুদ্র জুড়ে জ্ঞানের ধন। এছাড়াও আর্থিকভাবে এই মিথেন হাইড্রেটের জমি চীনের তেল ও গ্যাস রিজার্ভের একটি বড় অংশের সমান, তাই এগুলোর গবেষণা এবং অবস্থান শনাক্ত করা দীর্ঘমেয়াদে চীনের জন্য লাভজনক। ডিপ সি কোল্ড শিপ রিসার্চ ফ্যাসিলিটি চীন এবং বিজ্ঞান উভয়ের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সাংহাই গ্র্যান্ড অপেরা হাউস চীনের আরেকটি অবিশ্বাস্য প্রকৌশল চমক সাম্প্রতিককালে উঠে এসেছে, তা হলো সাংহাই গ্র্যান্ড অপেরা হাউস। ভবনের নকশা প্রাচীন চীনারা যে সবচেয়ে প্রতীকী উপকরণ ব্যবহার করতেন তার একটির উপর ভিত্তি করে করা হয়েছে, সেটি হলো ফোল্ডিং ফ্যান। স্লাইডিং হেলিকল ছাদের মাধ্যমে ভবনটিও যেন আপনার চোখের সামনে নাটকীয়ভাবে খুলে যাচ্ছে। প্রায় 1,40,000 বর্গমিটার জায়গায় বিস্তৃত গ্র্যান্ড অপেরা হাউস অত্যন্ত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এর ভিতরে 3টি প্রধান অডিটোরিয়াম রয়েছে, যেগুলো যথাক্রমে 1000, 1012 এবং 2000 জন মানুষ ধারণ করতে সক্ষম। এই অডিটোরিয়ামগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের অ্যাকুস্টিক ডিজাইন। নগদ অ্যাকুস্টিক্স ইন্টারন্যাশনাল নামের একটি বিশেষজ্ঞ সংস্থা দ্বারা তৈরি একটি পারফরমেন্স চলাকালীন এখানে বসা একটি মোহনীয় অভিজ্ঞতা দেয়, যা এই অপেরা হাউসকে বিশ্বের সেরা অপেরা হাউসগুলোর মধ্যে স্থান দেয়। এবং কেবল শব্দ নয়, পুরো ভবনটাই বিলাসবহুলতার চিহ্ন। মেঝে উষ্ণ কাঠের কাচের প্যানেলগুলো প্রাকৃতিক আলো দিয়ে স্থানগুলোকে ভরিয়ে দেয় এবং অভ্যন্তরটি নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে। যদিও পুরো অপেরা হাউস শুধুমাত্র অপেরা পারফরম্যান্সের জন্য নির্মিত হয়নি, বরং ডিজাইনটিতে একটি জনসাধারণের অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা যথেষ্ট বিপ্লবী। ভবনের ছাদ 24/7 জনসাধারণের জন্য উন্মুক্ত, যা সাংহাইয়ের একটি ব্যতিক্রমী প্যানোরামিক ভিউ প্রদান করে। চীন অদূর ভবিষ্যতে একটি সাংস্কৃতিক শক্তিধর দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, এবং সাংহাই গ্র্যান্ড অপেরা হাউস হলো সেই লক্ষ্য অর্জনের জন্য দেশের চলমান 5 বছরের পরিকল্পনার একটি পদক্ষেপ মাত্র। থ্রি গর্জেস ড্যাম হাইড্রো পাওয়ার স্টেশন চীন এমন কয়েকটি দেশের মধ্যে একটি যা জলের শক্তিকে সর্বাধিকভাবে ব্যবহার করেছে। They have an expression that says China is the center of hydropower in the world, and Southwest China is the center of China's hydropower. এবং দীর্ঘ সময় ধরে থ্রি গর্জেস ড্যাম চীনের হাইড্রো পাওয়ার অবকাঠামোর একটি মূল স্তম্ভ হিসেবে দাঁড়িয়েছিল, বিশ্বের বৃহত্তম পাওয়ার স্টেশন হিসেবে। এটি এত বড় যে পৃথিবীর ঘূর্ণন সামান্য ধীর করতে সক্ষম। তবে চীন থ্রি গর্জেস ড্যামের চেয়ে আরও বড় কিছু তৈরি করতে চাইছে। তাদের পরিকল্পিত মি ডগ হাইড্রো পাওয়ার স্টেশন আরও বড় এবং আরও চিত্তাকর্ষক হবে। এটি কত বড়? মি ডগ হাইড্রো পাওয়ার স্টেশন থ্রি গর্জেস ড্যামের 3 গুণ শক্তি উৎপাদন করার আশা করা হচ্ছে। এটি এমন কিছু হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি, এবং তারা যেভাবে এটি নির্মাণের পরিকল্পনা করেছে তা চরমভাবে অসাধারণ। মি ডগ হাইড্রো পাওয়ার স্টেশন ইয়ারলং জাংপো নদীর উপর নির্মিত হবে, চীনকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নদীর মধ্যে একটির শক্তি ব্যবহার করতে সাহায্য করবে। তাদের নির্মাণ পদ্ধতি বেশ অস্বাভাবিক। নদীর সাধারণ পথ বরাবর বাঁধ তৈরি করার পরিবর্তে তারা একটি অনন্য পদ্ধতি ব্যবহার করছে। পরিকল্পনা অনুযায়ী নামচে বড়োয়া পাহাড়ের মধ্য দিয়ে 4টি বিশাল সুড়ঙ্গ বিস্ফোরক দিয়ে খুঁড়ে নদীর প্রবাহকে পুনর্নির্দেশিত করা হবে। এই সুড়ঙ্গের ওপর বাঁধটি তৈরি হবে, নদীর শক্তি সংগ্রহ করবে এবং পরে পানি আবার নদীর প্রাকৃতিক পথে ফিরিয়ে দেবে। এছাড়া সাধারণভাবে যেখানে বাঁধের জন্য জলাধার তৈরি করা হয়, এখানে পুরো সিস্টেমটি বিদ্যুতের মাধ্যমে নদীর প্রবাহ বাড়াবে। পানি নিচে পড়ার সময় বিশাল উচ্চতা থেকে দ্রুত গতি লাভ করবে, যা শক্তি উৎপাদন বৃদ্ধি করবে। এই ধরনের বাঁধ নির্মাণকে বলা হয় রান অফ দ্য রিভার ডিজাইন। হিসাব অনুযায়ী এটি অত্যন্ত কার্যকর হবে।
মিডক হাইড্রো পাওয়ার স্টেশনের উৎপাদন ক্ষমতা 60,000 মেগাওয়াট বিদ্যুৎ হওয়ার আশা করা হচ্ছে এবং এর বিশাল আকারের কারণেই এটি সমাপ্তির পর বিশ্বের বৃহত্তম বাঁধ হয়ে উঠবে। মূল্য কত হবে? প্রায় 1 ট্রিলিয়ন ইউয়ান বা তারও বেশি, যা প্রায় 137 বিলিয়ন মার্কিন ডলার। তবে এই বিল পরিশোধের পরে চীন এই বাঁধ থেকে উৎপাদিত শক্তি দিয়ে পুরো খরচ পূর্ণভাবে পূরণ করতে পারবে। তবে এই মেগা প্রকল্প সম্পর্কে কিছু গুরুতর উদ্বেগ রয়েছে। উদাহরণস্বরূপ, মিডক হাইড্রো পাওয়ার স্টেশন এমন একটি ভূমিকম্প প্রবণ এলাকায় নির্মাণ করা হবে যা পরিবেশগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। এমন একটি বিশাল কাঠামোর পরিবেশ এবং স্থানীয় ভৌগোলিক প্রভাব কি হবে তা অজানা, তবে বিশেষজ্ঞরা নিশ্চিত যে এটি ভালো হবে না। এছাড়াও ভারতের উদ্বেগ রয়েছে, কারণ ইয়ারলং নদী, যার উপর বাঁধটি তৈরি হচ্ছে, প্রতিবেশী দেশে প্রবাহিত হয় এবং সেখানে এটি ব্রহ্মপুত্র নামে পরিচিত, যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ জলস্রোত। So this is one of the steepest descents of a river on the planet, probably the steepest descent. যাই হোক, মিডক হাইড্রো পাওয়ার স্টেশনের নির্মাণ জুলাই 2025-এ শুরু হয়েছে এবং এটি 2033 সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার আশা করা হচ্ছে, যা চীনের জন্য আরও শক্তি স্বায়ত্তশাসন নিশ্চিত করবে। তালিয়ান জিনঝো বে এয়ারপোর্ট চীনের কিছু সবচেয়ে অদ্ভুত নির্মাণ প্রকল্প বিশ্বের মধ্যে চলছে এবং এর মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক হচ্ছে তালিয়ান জিনঝো বে এয়ারপোর্ট। বিশ্বের অন্যান্য কোনো বিমানবন্দরকে তুলনা করলে এটি একেবারেই আলাদা, কারণ এটি সমুদ্রের মাঝখানে তৈরি করা হয়েছে এবং এটি কিভাবে সম্ভব হলো তার গল্পও বেশ চমকপ্রদ। প্রথমবার এই ধারণা 2011 সালে প্রস্তাব করা হয়েছিল, যখন দালিয়ান ঝৌসুইজি আন্তর্জাতিক বিমানবন্দর শহুরে সম্প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা হারায়। আসন্ন বিমান চলাচলের চাপ সামলাতে চীন সিদ্ধান্ত নেয় সমুদ্রের সম্প্রসারণের এবং এজন্য প্রথমে একটি দ্বীপ তৈরি করতে হবে, কারণ এই এলাকায় যথেষ্ট বড় প্রাকৃতিক দ্বীপ ছিল না। শীঘ্রই ড্রেজিং যানবাহন ব্যবহার করা হয়, যা আশেপাশের এলাকা থেকে বালি কেটে তুলে একটি বিশাল দ্বীপ তৈরি করা হয়। এই প্রক্রিয়াটি কয়েক বছর সময় নিয়েছিল, তবে ধীরে ধীরে সমুদ্র থেকে 8.1 বর্গমাইলের একটি বিশাল দ্বীপ সৃষ্টি হয়। এরপর নির্মাণ শুরু হয়। প্রস্তাবিত বিমানবন্দরটি বিশাল হবে, যেখানে 4.3 মিলিয়ন বর্গফুটের টার্মিনাল ভবন এবং 2টি রানওয়ে থাকবে। পরে আরও 2টি রানওয়ে যুক্ত করা হবে। নির্মাণ শেষ হলে বিমানবন্দরটি বছরে 70 মিলিয়ন যাত্রী পরিচালনা করতে সক্ষম হবে। If people cannot find the right direction, it will cause chaos in the terminal. So it's really important to get it right. যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় অফশোর বিমানবন্দর হিসেবে তৈরি করবে। এটি আকারের দিক থেকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর এবং জাপানের কানসাই বিমানবন্দরকেও ছাড়িয়ে যাবে। এটা নিঃসন্দেহে একটি বিশাল অর্জন, কিন্তু এমন একটি বিমানবন্দর তৈরি করা সহজ ছিল না। দ্বীপ তৈরি করার প্রক্রিয়াটাই যথেষ্ট কঠিন ছিল, কিন্তু এরপর যা হলো তা আরও কঠিন ছিল। প্রথম চ্যালেঞ্জটি ছিল লজিস্টিক্স। কিভাবে দ্বীপে বিমানবন্দর নির্মাণের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও সামগ্রী পৌঁছানো যাবে। সৌভাগ্যক্রমে সমাধানটি যথেষ্ট সরল ছিল, একটি ল্যান্ড ব্রিজ তৈরি করা। যেহেতু দ্বীপটি তীরের খুব কাছে অবস্থিত, এটি একটি কার্যকর পদ্ধতি ছিল। পুনরুদ্ধার করা জমি ব্যবহার করে একটি ল্যান্ড ব্রিজ তৈরি করা হয় এবং এর ওপর রাস্তা বানানো হয়। এটি শ্রমিক, যন্ত্রপাতি এবং সামগ্রীর জন্য নির্মাণস্থলে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করেছিল। এরপর বড় সমস্যা হলো কিভাবে এমন মাটির ওপর নির্মাণ করা যায় যা প্রত্যাশার মতো স্থির নয়। আপনি দেখুন, যখন একটি দ্বীপ কৃত্রিমভাবে তৈরি করা হয়, মাটি নিজেই স্থিতিশীল হতে অনেক সময় নেয়। যদি খুব তাড়াতাড়ি নির্মাণ করা হয়, তাহলে ভবনগুলি ধীরে ধীরে বসতে শুরু করবে। এই সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞদের মাটিকে আরও স্থিতিশীল করার পদ্ধতি বের করতে হয়। তারা বিভিন্ন উন্নত পুনরুদ্ধার কৌশল ব্যবহার করেন, যেমন কম্প্যাকশন, যেখানে মাটিকে বিশেষ যন্ত্র দিয়ে চাপানো হয় যাতে এটি আরও শক্তিশালী হয়, এবং ডিপ ফাউন্ডেশন ট্রিটমেন্ট, যাতে রানওয়ে এবং ভবনগুলিকে সঠিক সমর্থন নিশ্চিত করা যায়। দ্বীপের চারপাশে একটি সমুদ্র প্রাচীরও তৈরি করা হয়েছে যাতে সমুদ্র মাটি ধুয়ে না নেয়। কাঠামোগুলোর মোট ওজন সাবধানে সামঞ্জস্য করা হয়েছে যাতে মাটির ওপর অপ্রয়োজনীয় চাপ না পড়ে। প্রকৌশলীরা সবকিছু নিখুঁতভাবে পরিকল্পনা করেছেন এবং এটি ফলপ্রসূ হয়েছে। নির্মাণস্থল থেকে সাম্প্রতিক ভিডিও ফুটেজ আশাব্যঞ্জক অগ্রগতি দেখাচ্ছে। দালিয়ান জিনঝো বিমানবন্দর 2035 সালে কার্যক্রম শুরু করার আশা করা হচ্ছে, যা দূরের মতো মনে হতে পারে, কিন্তু প্রকল্পের জটিলতা বিবেচনা করলে এটি যথেষ্ট যৌক্তিক সময়সীমা। কিন্তু এটি চীনের একমাত্র অফশোর প্রকল্প নয়, তারা একইভাবে একটি বন্দরও নির্মাণ করছে।